আমি ১২ ঘণ্টা ধরে ঘরের মধ্যে বন্দী ছিলাম এবং আমার মুখে জলের একটা ফোঁটাও যায়নি। গরমে আমার অবস্থা খুব খারাপ ছিল। যখন ঘরের দরজা খুলল তখন আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমার নাম সুশীলা। আমার ২টি ছেলে ছিল এবং দুজনেই বিবাহিত ছিল। দুপুরের সময় ছিল। গরম খুব তীব্র ছিল। সূর্য থেকে যেন আগুন ঝরছিল। পাখার নিচে অস্বস্তিতে বসে ২ ভাই নিজেদের মধ্যে কথা বলছিল। ওদের দুজনের স্ত্রী ওদের পাশেই দাঁড়িয়েছিল এবং চোখ দিয়ে ওদের ইশারা করছিল। ছোট ছেলে বলল, গত ৬ মাস ধরে আমিই মাকে রাখছি। এখন ব্যাস অনেক হয়েছে। আমি হয়রান হয়ে গেছি। এবার তোমার পালা ভাই। তখন বড় ভাই রেগে পা ঠুকে বলল, তুমি কেমন কথা বলছ? আমার ২টি সন্তান রয়েছে আর আমার স্ত্রীরও শরীর ভালো থাকে না। সে ওনার দেখাশোনা কিভাবে করবে? আর আমাদের নিজেদেরই এত খরচ। মায়ের ওষুধের বোঝা আমি কিভাবে বইব? উভয় ছেলেই মাকে রাখতে অস্বীকার করল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের মুখ দেখছিলাম। প্রথমে বড় ছেলের মুখ দেখলাম, যার জন্মের সময় আমি পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছিলাম। আর ছোট ছেলের মুখ দেখলাম, যার জন্মের সময় আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এবং তাকে তো আমি আমার চোখের মণি বলতাম। তার জন্য আমি দুনিয়াভরের খোঁটা শুনেছিলাম। সেই সময় দাঁড়িয়ে আমি সেই সব দিন মনে করছিলাম যখন আমি তরুণী ছিলাম এবং দিনগুলো এত কঠিন ছিল না। যখন আমার স্বামীর মৃত্যু হয়েছিল তখন এরা দুজনে এত ছোট ছিল যে এদের নিজেদের বাবার মুখও মনে থাকবে না। আমি বিধবা হয়ে গিয়েছিলাম এবং অন্য কোনো সাহায্যও ছিল না, না ছিল কোনো উপার্জনকারী। আমি একলা মহিলা ছিলাম এবং আমাকে আমার ২টি সন্তানের লালন পালন করতে হতো। আমি মানুষের বাড়িতে কাজ করেছি। কনকনে ঠান্ডায় ঠান্ডা জল দিয়ে মানুষের বাড়ির বাসন ধুয়েছি এবং রাতে জেগে জেগে জামাকাপড় সেলাই করেছি। কিন্তু তবুও আমি হেসে ফেলতাম, কারণ এই কাজের বদলে আমি টাকা পেতাম আর সেই টাকা দিয়ে আমি আমার সন্তানদের খাওয়াতে পারতাম। অনেক সময় তো এমন হতো যে ঘরে শুধু একবেলার খাবার থাকত, তখন আমি নিজে না খেয়ে ঘুমিয়ে পড়তাম আর সন্তানদের খাইয়ে দিতাম। আমি আমার রক্তজল করা উপার্জনের টাকা দিয়ে ওদের স্কুলের মাইনে দিতাম। ওদের ভালো জামাকাপড় পরাতাম যাতে ওরা ওদের বাবার অভাব বুঝতে না পারে। আমার মনে হতো হয়তো এই ছেলেরাই আমার বার্ধক্যের অবলম্বন হবে। কিন্তু আফসোস, আজ সেই সন্তানরা বড় হতেই আমাকে বোঝা মনে করতে লাগল। ২ ভাই তখনও নিজেদের মধ্যে কথা বলছিল যে রোজ রোজের এই ঝগড়া শেষ হওয়া দরকার। আমার ছোট ছেলে রাগে লাল হলুদ হয়ে বলল, ভাই, না মাকে তুমি রাখতে রাজি আছো আর না আমি। তাহলে আমরা দুজনে এক কাজ করি, ওনাকে গাড়িতে বসিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। সেখানে যদি কোনো ভালো মানুষের সন্ধান ওনারা পান তবে সে ওনাকে দেখে রাখবে, অথবা কোনো বন্য পশুই খেয়ে নেবে আর আমাদেরও ওনার হাত থেকে রেহাই মিলবে। আমি এই সব শুনে পুরোপুরি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার নিজের কানের ওপর বিশ্বাসই হচ্ছিল না। যে ছেলেদের আমি নিজের হাতে বড় করেছি, যাদের জন্য আমি আমার পুরো জীবনটা দিয়ে দিয়েছিলাম, আজ তারাই আমার সম্পর্কে এমন কথা বলছে যেন আমি কোনো মানুষ নই, একটা বোঝা। আমার চোখ থেকে অনবরত জল ঝরছিল। আমি দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনছিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না। এমন মনে হচ্ছিল যেন কেউ আমার বুকের ভেতর থেকে হৃদয়টা টেনে বের করে নিয়েছে। আমার ২ ছেলে বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছিল যাতে বাড়ির ভেতরে কেউ ওদের কথা শুনতে না পায়। কিন্তু হয়তো ওপরওয়ালা চেয়েছিলেন যে আজ আমি সবকিছু জানতে পারি। বড় ছেলে বলছিল, এখন একে ঘরে রাখা আমাদের সাধ্যের বাইরে। সবসময় ওষুধ, সবসময় দেখাশোনা, তার ওপর লোকজনের কথা তো আলাদাই। যদি একে কোথাও ছেড়ে দিয়ে আসি তবে সব সমস্যা শেষ হয়ে যাবে। ছোট ছেলেও তার কথায় সায় দিচ্ছিল এবং বলছিল, ভাই, তুমি ঠিকই বলছ, কোনো জঙ্গলের দিকে ছেড়ে দিয়ে আসি। সেখানে কে খুঁজতে আসবে? কিছুদিন কান্নাকাটি হবে, তারপর সবকিছু শান্ত হয়ে যাবে। ওদের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্ন দেখছি, কিন্তু সেটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। এক অত্যন্ত তেতো সত্যি। ওদিকে ওদের দুজনের স্ত্রী কিছুটা দূরে দাঁড়িয়ে এই সব শুনছিল এবং তাদের মুখে একটা হালকা হাসি ছিল। তারা কিছু বলছিল না, কিন্তু তাদের মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা দুজনেই এই কথায় খুশি ছিল। হয়তো তাদেরও আমার ঘরে থাকা পছন্দ ছিল না। আমি ভাবছিলাম, আমি কি সত্যিই এত বড় সমস্যা হয়ে উঠেছি? মা বুড়ি হয়ে গেলে কি তার আর কোনো আপনজন থাকে না? আমার চোখের সামনে নিজের সন্তানদের শৈশব ভেসে উঠতে লাগল। কিভাবে আমি রাত জেগে জেগে ওদের সামলেছিলাম, কিভাবে ওদের একটা ছোট্ট ছোটেও আমার বুক কেঁপে উঠত, কিভাবে ওদের জন্য আমি নিজে না খেয়ে খাবার বাঁচিয়ে রাখতাম।
কিন্তু আজ সেই সন্তানরাই আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার কথা বলছিল। আমি কাঁদতে কাঁদতে দেয়ালের ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। তখনই হঠাৎ সামনের রাস্তা থেকে একটা বড় কালো গাড়ি এসে ধীরে ধীরে থামল। গাড়িটা খুব দামি মনে হচ্ছিল। তার কাঁচগুলো কালো ছিল। কিছু সেকেন্ড পর তার দরজা খুলল এবং তা থেকে এক ব্যক্তি বাইরে এল। সে কালো রঙের স্যুট পরেছিল। হাতে একটা চকচকে ঘড়ি ছিল। তার জুতো জোড়াও খুব দামি মনে হচ্ছিল। তার মুখটা গম্ভীর ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত নীরবতা ছিল। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার ছেলেদের কাছে এল। আমার দুই ছেলে তাকে দেখে চুপ হয়ে গেল। হয়তো ওরা বুঝতে পারছিল না যে এই লোকটা কে। সেই ব্যক্তি ওদের কাছে গিয়ে শান্ত গলায় বলল, এমনিতে তো কারও বাড়ির কথা শোনা ভালো বিষয় নয়, কিন্তু আমি আমার গাড়িতে বসেছিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে তোমাদের দুজনের কথা আমার কানে আসছিল। প্রথমে তো আমার মনে হল আমার ধ্যান দেওয়া উচিত নয়, কিন্তু তারপর মনে হল হয়তো ওপরওয়ালা আমাকে এখানে কোনো বিশেষ কারণে থামিয়েছেন। আমার দুই ছেলে তাকে একদৃষ্টে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগল। বড় ছেলে বলল, দেখুন, আপনি নিজের কাজ নিয়ে থাকুন। এটা আমাদের ঘরের ব্যাপার। সেই ব্যক্তি রাগ না করে খুব শান্তভাবে বলল, আমি শুধু সাহায্য করতে চাই। যদি তোমরা দুজনে নিজেদের মাকে নিয়ে এতই বিরক্ত হয়ে থাকো, তবে ওনাকে আমাকে দিয়ে দাও। আমি এর বদলে তোমাদের দুজনকে 20 লাখ টাকা দেব। তার কথা শুনতেই দুই ছেলে একদম অবাক হয়ে গেল। ওদের মনে হল হয়তো সে ঠাট্টা করছে। ছোট ছেলে রেগে গিয়ে বলল, দেখো, আমাদের সাথে ঠাট্টা করো না আর এখান থেকে চলে যাও। আমাদের তোমার কোনো কথায় কোনো আগ্রহ নেই। কিন্তু সেই ব্যক্তি একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে বলল, আমি ঠাট্টা করছি না। তারপর সে ধীরে ধীরে ঘুরল এবং নিজের গাড়ির দিকে গেল। কিছু সেকেন্ড পর সে ফিরে এল। তার হাতে চামড়ার একটা বড় ব্যাগ ছিল। সে ব্যাগটা মাটিতে রাখল এবং চেইনটা খুলে দিল। ব্যাগের ভেতরে নোটের তাড়া ভর্তি ছিল। আমার দুই ছেলের চোখ কপালে উঠে গেল। ওদের স্ত্রীরাও এখন সামনে এগিয়ে এল এবং লোভী দৃষ্টিতে সেই ব্যাগটার দিকে তাকাতে লাগল। সেই ব্যক্তি বলল, এখানে পুরো 20 লাখ টাকা আছে। যদি তোমরা তোমাদের মাকে আমার সাথে পাঠিয়ে দাও, তবে এই সব টাকা তোমাদের হয়ে যাবে। কিছু মুহূর্তের জন্য সেখানে একেবারে নিস্তব্ধতা নেমে এল। আমার ছেলেরা একে অপরের দিকে তাকাতে লাগল, যেন ওদের মনে লোভ এবং ভয় দুটোই একসাথে চলছিল। বড় ছেলে আস্তে করে বলল, কিন্তু আপনি আমাদের মাকে নিয়ে কি করবেন? সেই ব্যক্তি হালকা একটু হাসল এবং বলল, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি ওনার কোনো ক্ষতি করব না। ব্যাস, ওনাকে নিজের সাথে নিয়ে যেতে চাই। ছোট ছেলে এতক্ষণ ধরে সেই টাকায় ভরা ব্যাগটার দিকেই তাকিয়ে যাচ্ছিল। তার স্ত্রী আস্তে করে তার কানে কানে বলল, এত টাকা আমরা জীবনে কোনোদিন পাব না, আর এই মহিলা এমনিতেও আমাদের কোনো কাজের নয়, তাই যেতে দাও। তার কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। যে সন্তানদের জন্য আমি আমার পুরো জীবনটা বিলিয়ে দিলাম, আজ তারা আমাকে টাকার বদলে কোনো এক অপরিচিত মানুষকে দিয়ে দেওয়ার কথা ভাবছিল। আমার চোখ থেকে জল থামছিলই না। আমি চেয়েও বাইরে গিয়ে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার হৃদয় পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ওদিকে বড় ছেলে কিছুক্ষণ ভাবার পর বলল, যদি আমরা রাজি হয়ে যাই, তবে আপনি কি এখনই টাকা দিয়ে দেবেন? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, এখনই এই মুহূর্তেই আমি এই টাকা তোমাদের দিয়ে দেব আর তোমাদের মাকে নিজের সাথে নিয়েও যাব। তার গলায় একটা অদ্ভুত রকমের ভরসা ছিল, কিন্তু তার চোখে এতটাই কষ্ট ছিল যে তা দেখে মনে হচ্ছিল যেন তার ভেতরেও কোনো পুরনো ক্ষত লুকিয়ে আছে। আমার দুই ছেলে আবার নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলতে লাগল। ওদের স্ত্রীরা বারবার ওদের হ্যাঁ বলার ইশারা করছিল, আর আমি দূরে দাঁড়িয়ে এই সব দেখছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার নিজের ঘরই আমার কাছে পরগাছা হয়ে গেছে। তারপর সেই ব্যক্তি আমাকে নিজের সাথে নিয়ে গেল। আমার দুই ছেলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওদের মধ্যে কেউ আমাকে আটকানোর চেষ্টাও করল না। আমি একবার ওদের দিকে তাকালাম। হয়তো আমার মনে এখনও কোথাও না কোথাও একটা আশা ছিল যে ওরা আমাকে ডাকবে, বলবে যে মা, যেও না। কিন্তু এমন কিছুই হল না। ওরা দুজনে শুধু সেই টাকায় ভরা ব্যাগটার দিকে তাকিয়েছিল। ওদের স্ত্রীদের মুখে আনন্দ পরিষ্কার দেখা যাচ্ছিল, আর আমার হৃদয় সেই মুহূর্তে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই ব্যক্তি আস্তে করে আমার কাছে এল এবং বলল, চলুন মাজি। আমি কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর ভারী পায়ে তার সাথে চলতে লাগলাম। সে গাড়ির দরজা খুলল এবং আমাকে খুব সম্মানের সাথে ভেতরে বসাল। গাড়িটা খুব বড় এবং দামি ছিল। ভেতরে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে আমার ভয় লাগছিল পাছে আমার পুরনো জামাকাপড়ে সিটটা নোংরা না হয়ে যায়।
আমি চুপচাপ একটা কোণায় বসে পড়লাম। তারপর গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল। যেমনই গাড়িটা আমাদের বাড়ি থেকে দূরে যেতে লাগল, আমি একবার পেছন ফিরে আমার বাড়ির দিকে তাকালাম। আমার চোখ থেকে জল নিজের থেকেই বইতে লাগল। ওটা সেই বাড়িই ছিল যেখানে আমি আমার পুরো জীবনটা কাটিয়েছিলাম, যেখানে আমার সন্তানরা প্রথমবার হাঁটতে শিখেছিল, যেখানে ওদের শৈশবের হাসি প্রতিধ্বনিত হতো, যেখানে আমার স্বামীর স্মৃতি জড়িয়েছিল। আজ সেই বাড়ি থেকেই আমাকে একটা বোঝার মতো বের করে দেওয়া হচ্ছিল। আমি শুধু জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে কাঁদতে থাকলাম। সারা রাস্তা আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আসলে এই লোকটা কে? সে আমাকে কেন কিনল? সে এত টাকা কেন দিল? সে যদি চাইত তবে আমাকে টাকা না দিয়েও সেখান থেকে নিয়ে যেতে পারত। আমি নিজেই তার সাথে চলে আসতাম। তবুও সে এত বড় সওদা কেন করল? কিছুক্ষণ পর আমি সাহস করে তার দিকে তাকালাম। সে তো চুপচাপ গাড়ি চালাচ্ছিল। তার মুখে এক অদ্ভুত গম্ভীরতা ছিল। আমি আস্তে করে তাকে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি কে? আর তুমি আমার জন্য এত টাকা কেন দিলে? তুমি আমার ছেলেদের কাছ থেকে আমাকে কেন কিনলে? আমি তো এখন কোনো কাজেরও নই। না আমি ঘরের কাজ করতে পারি, না কাউকে সাহায্য করতে পারি। তাহলে তুমি এত বড় লোকসানের সওদা কেন করলে? আমার গলা কাঁপছিল কারণ আমি সত্যিই কিছু বুঝতে পারছিলাম না। সে কিছু সেকেন্ড চুপ থেকে রাস্তার দিকে তাকাল। তারপর তার মুখে একটা হালকা হাসি এল এবং সে বলল, মাজি, আমি জীবনে কোনোদিন লোকসানের সওদা করিনি আর আজও করিনি। যদি আমি আপনার ছেলেদের 20 লাখ টাকা দিয়ে থাকি, তবে ওদের থেকে এর চেয়ে অনেক বেশি উসুল করব। আপনি শুধু দেখে যান। তার কথা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমার মাথায় আসছিল না যে সে কি বলতে চাইছে। তার মুখে সেই সময় এমন একটা হাসি ছিল যা দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তারপর সে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। ব্যাস, কিছুক্ষণের মধ্যেই আপনি সব বুঝতে পারবেন। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভয় কমল না। গাড়ি অনবরত এগিয়ে যেতে লাগল। শহরের ভিড় পেছনে ছুটে গেল, আর কিছুক্ষণ পর গাড়ি একটা খুব বড় এবং আলিশান বাড়ির সামনে গিয়ে থামল। এত বড় বাড়ি আমি আমার জীবনে প্রথমবার দেখেছিলাম। উঁচু গেট, বড় বাগান, বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো মস্ত বড় মানুষের বাড়ি। গাড়ি থামতেই একজন চাকর ছুটে এল এবং সে গেটটা খুলল। সেই ব্যক্তি আমাকে আলতো করে সাহারা দিয়ে গাড়ি থেকে নিচে নামাতে লাগল। আমি তখনও ভয় পেয়েছিলাম, কিন্তু তার ব্যবহারে সম্মান ছিল। সেই কারণে আমি চুপচাপ তার সাথে ভেতরে চলে গেলাম। যেমনই আমরা বাড়ির ভেতরে পৌঁছালাম, আমি একটা জিনিস অনুভব করলাম। বাইরে আমার ছেলেদের সামনে তার মুখে যে কোমলতা ছিল তা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। এখন তার মুখটা খুব শক্ত দেখাচ্ছিল। তার চোখে রাগ ছিল, যেন সে কোনো পুরনো কষ্ট মনের ভেতর চেপে বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলাম, বাবা, সত্যি সত্যি বলো তুমি কে আর আমাকে এখানে কেন নিয়ে এসেছ? সে আমার দিকে তাকাল। তারপর আস্তে করে বলল, সত্যিই কি আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখলাম। তার মুখের দিকে খুঁটিয়ে তাকাতে লাগলাম, কিন্তু আমি তাকে চিনতে পারছিলাম না। তার মুখটা কোথাও দেখেছি বলে মনে অবশ্যই হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। আমি আস্তে করে বললাম, না বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। বলো তুমি কে? সে কিছু সেকেন্ড ধরে আমার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ দুটো হালকা ছলছল করে উঠল। সে নিচু গলায় বলল, আমার নাম রাহুল আর আমি বিজয়কান্তের ছেলে। তার কথা শুনতেই যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার পুরো শরীর কাঁপতে লাগল, আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। কারণ এই নামটা শুনতেই আমার পুরনো ক্ষতগুলো হঠাৎ করে আবার সামনে চলে এল। আমার হাত কাঁপতে লাগল, আর আমি সেখানেই পাশে রাখা একটা চেয়ারে বসে পড়লাম। আমার চোখ দুটো ছানাবড়া হয়ে গিয়েছিল। আমি শুধু তার দিকে তাকিয়ে যাচ্ছিলাম, কারণ এখন ধীরে ধীরে তার মুখটা আমার চেনা মনে হতে লাগছিল। ওই চোখ দুটো একেবারে ওর বাবার মতোই ছিল। সেই একই রাগ, সেই একই কষ্ট, সেই একই মুখ। আমার ঠোঁট কাঁপতে লাগল, আর আমি ভয় পেয়ে পেয়ে বললাম, বিজয়কান্তের ছেলে। কিন্তু তুমি তো সেই সময় খুব ছোট ছিলে। রাহুলের চোখে এখন জল ছিল, কিন্তু তার মুখে কষ্ট ভরা একটা হাসি ছিল। সে বলল, হ্যাঁ, আমি ছোট ছিলাম, কিন্তু এতটাও ছোট ছিলাম না যে সবকিছু ভুলে যাব। আমার আজও সবকিছু মনে আছে। কিভাবে একদিন আমার বাবা বাড়ি থেকে গিয়েছিলেন আর তারপর কোনোদিন ফিরে আসেননি। আমার আজও মনে আছে কিভাবে আমার মা রাত জেগে জেগে কাঁদতেন আর বলতে বলতে অজ্ঞান হয়ে যেতেন যে কেউ আমাদের ঘর বরবাদ করে দিয়েছে। আমি তার দিকে তাকিয়েই রয়ে গেলাম।
আমার হৃদস্পন্দন খুব দ্রুত হয়ে গিয়েছিল, কারণ এখন আমি অনুভব করতে পারছিলাম যে অতীতের সেই সত্যিটা, যা আমি বছরের পর বছর ধরে ভুলে গিয়েছিলাম, আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর হয়তো এই কারণেই সে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তখনও সেখানেই বসে কাঁপছিলাম, আর আমার মাথায় পুরনো কথাগুলো ঘুরছিল। তখনই হঠাৎ পেছন থেকে কোনো এক মহিলার গলার আওয়াজ এল, রাহুল বাবা, কি হয়েছে? তুমি ওনাকে ভেতরে কেন নিয়ে এলে? তার আওয়াজ শুনে আমি আস্তে করে পেছন ফিরে তাকালাম, আর তাকে দেখেই আমার বুক দুরুদুরু করে কাঁপতে লাগল, কারণ সে অন্য কেউ নয়, স্বয়ং বিজয়কান্তের স্ত্রী ছিল। প্রথমে তো আমি তাকে চিনতে পারিনি, কারণ এখন তার চুলে পাক ধরেছে, মুখে বয়সের রেখা ফুটে উঠেছে। কিন্তু কিছু সেকেন্ড পরেই আমি তাকে চিনে ফেললাম, আর হয়তো ও আমাকে চিনে ফেলেছিল। সে আমাকে দেখামাত্রই একদম থমকে গেল। তার মুখের রং বদলে গেল। তার চোখ দুটো রাগ এবং কষ্টে ভরে উঠল। সে কিছু মুহূর্ত ধরে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর কাঁপানো গলায় বলল, তুমি তুমি এখানে কিভাবে? তার গলার আওয়াজ শুনে আমার ভয় আরও বেড়ে গেল। আমি চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমার পা কাঁপছিল। রাহুল নিজের মায়ের পাশে গিয়ে দাঁড়াল। তারপর ওরা দুজনে আমার সামনে এসে দাঁড়াল। সেই সময় ওদের মুখে এতটাই কষ্ট এবং রাগ ছিল যে আমি ওদের চোখের দিকে সোজাসুজি তাকাতেও পারছিলাম না। রাহুলের মা কাঁদতে কাঁদতে বলল, বল, আমার স্বামী কোথায়? আমার বিজয়কান্ত কোথায় গেল? এতগুলো বছর হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া গেল না। আর সেদিন সে শেষবারের মতো তোমার স্বামীর সাথেই ছিল। তার কথা শুনে আমার বুক দমে গেল, কারণ সেই পুরনো রহস্য, যা আমি বছরের পর বছর ধরে নিজের ভেতরে চেপে রেখে বেঁচেছিলাম, আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বললাম, দেখো বোন, আমি সত্যিই কিছু জানি না। আমার স্বামী আমাকে কোনোদিন কিছু বলেননি। কিন্তু রাহুল রেগে আমার দিকে এগিয়ে এল এবং জোরে চিৎকার করে বলল, মিথ্যে বলবেন না। আমি সবকিছু জানি। আমার বাবা শেষবার আপনার স্বামীর সাথেই ফসল বিক্রি করতে শহরে গিয়েছিলেন। গ্রামের মানুষ ওদের একসাথে যেতে দেখেছিল। কিন্তু ফিরে শুধু আপনার স্বামীই এসেছিলেন। আমার বাবা কোনোদিন ফিরে আসেননি, আর তারপর থেকে আপনার স্বামীও এই বিষয়ে কোনোদিন কারো কাছে কিছু বলেন। তার গলার আওয়াজে এতটাই কষ্ট ছিল যে আমার বুক কেঁপে উঠল। সে আরও বলল, আমি এটা খুব ভালো করেই জানি যে আপনি সবকিছু জানেন। আপনার স্বামী নিশ্চয়ই আপনাকে সত্যিটা বলেছিলেন যে রাস্তায় আমার বাবার সাথে কি হয়েছিল। উনি কোথায় গায়েব হয়ে গেলেন? উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন? আমি শুধু সত্যিটা জানতে চাই। তার মা ও কাঁদতে কাঁদতে বলল, আমরা এতগুলো বছর অপেক্ষা করেছি। প্রতিটি দরজায় গেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমরা কোনোদিন কিছুই পাইনি। তোমরা আমাদের ঘর বরবাদ করে দিলে। ওদের কথা শুনে আমার চোখ দিয়ে জল বেরোতে লাগল, কারণ সত্যিটা তো এই ছিল যে আমি নিজেও সেই পুরনো ভয়ের সাথে বছরের পর বছর ধরে বেঁচেছিলাম। কিন্তু আমি তবুও কাঁপানো গলায় বললাম, না বাবা, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। উনি আমাকে কিছুই বলেননি। আমি কিচ্ছু জানি না। রাহুলের মুখ রাগে লাল হয়ে গেল। সে জোর গলায় বলল, যদি আপনি সত্যি না বলেন, তবে আমি আপনাকে এমন শাস্তি দেব যা আপনি ভাবতেও পারবেন না। এতগুলো বছর ধরে আমার মা প্রতি রাতে কেঁদে চলেছেন। আমি ছোটবেলা থেকে আমার বাবার অপেক্ষা করেছি। আর এখন যখন আমি জানতে পেরেছি যে সেদিন আপনার স্বামী ওনার সাথে ছিলেন, তখন আমি সত্যিটা না জেনে ছাড়ব না। আমি ভয়ে কাঁপতে লাগলাম, কিন্তু তবুও আমি সেটাই বললাম, বাবা, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। তখনই হঠাৎ সে আমার হাতটা জোরে চেপে ধরল। তার ধরা এতটাই শক্ত ছিল যে আমার লাগল। আমি ভয় পেয়ে গেলাম, আর তার থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কিন্তু সে আমাকে টানতে টানতে বাড়ির পেছনের দিকে নিয়ে যেতে লাগল। তার মা ও তার পেছন পেছন আসছিল। আমি অনবরত বলে যাচ্ছিলাম, বাবা, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। কিন্তু সেই সময় সে যেন কোনো কিছু শোনার মতোই অবস্থায় ছিল না। সে আমাকে একটা অন্ধকার ঘরের সামনে নিয়ে গেল এবং দরজা খুলে আমাকে ভেতরে ধাক্কা দিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আমি ওঠার আগেই সে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, দরজা খোলো, আমাকে বাইরে বের করো। আমি কিছু করিনি। কিন্তু বাইরে পুরোপুরি নিস্তব্ধতা ছিল। কোনো উত্তর এল না। ঘরটা খুব ছোট আর অন্ধকার ছিল। সেখানে হাওয়া পর্যন্ত আসছিল না। গরমে আমার দম আটকে আসছিল। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি বারবার দরজায় ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু কেউ এল না। ধীরে ধীরে আমার শরীর ভেঙে পড়তে লাগল। তৃষ্ণায় আমার গলা জ্বলে যাচ্ছিল।
আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম এবং ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম যাতে কেউ আমাকে এখান থেকে বের করে নেয়। সময় ধীরে ধীরে কাটতে লাগল। আমার মাথায় আসছিল না কত ঘণ্টা কেটে গেছে। সেই অন্ধকার ঘরে আমার মনে হচ্ছিল যেন আমি মরে যাব। গরম আর তৃষ্ণায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। আমি বারবার আমার ছেলেদের কথা মনে করছিলাম আর ভাবছিলাম, হয়তো ওরা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে না দিত তবে আজ আমার এই অবস্থা হতো না। ধীরে ধীরে আমার শক্তি শেষ হতে লাগল এবং অবশেষে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। জানি না কতক্ষণ পর হঠাৎ দরজা খোলার আওয়াজ এল। হালকা একটু আলো ঘরের ভেতরে এল। আমার চোখ দুটো খুব কষ্টে খুলল। আমি আধো অজ্ঞান অবস্থায় ছিলাম। তখনই আমি দেখলাম আমার সামনে সেই মা ও ছেলে দাঁড়িয়ে আছে। রাহুলের মায়ের মুখে এখন রাগের চেয়ে বেশি ভয় ছিল। হয়তো ওনারা আন্দাজ করতে পারেননি যে আমার অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। রাহুল তাড়াতাড়ি আমার পাশে বসে পড়ল। সে আমাকে সাহারা দিয়ে তুলল এবং ঘাবড়ানো গলায় বলল, মা জি, চোখ খুলুন। তারপর সে জলদি জলের বোতলটা তুলল এবং আমার ঠোঁটে ঠেকাল। আমি কাঁপতে কাঁপতে জল খেলাম। সেই সময় মনে হচ্ছিল যেন আমার প্রাণ ফিরে আসছে। রাহুলের মা ও আমার পাশে বসে পড়লেন এবং বললেন, বোন, আমাদের ক্ষমা করে দাও। আমরা তো শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম, কিন্তু তোমার এই অবস্থা হয়ে যাবে আমরা ভাবিনি। আমি জল খেতে খেতে শুধু ওনাদের দিকে তাকিয়েছিলাম, কারণ সেই সময় আমার ভেতরে ভয়ও ছিল, কষ্টও ছিল এবং কোথাও না কোথাও এই অনুভূতিও ছিল যে এত বছরের সেই চেপে রাখা সত্যিটা এবার আর বেশি সময় লুকিয়ে থাকবে। কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। তারপর আমি ধীরে ধীরে নিজেকে সামলালাম। রাহুল এবং তার মা আমার সামনে বসেছিল। ওদের চোখে রাগও ছিল, কষ্টও ছিল এবং সত্যিটা জানার এক ব্যাকুলতাও ছিল। আমার হাত দুটো তখনও কাঁপছিল। আমি অনবরত কেঁদেই যাচ্ছিলাম, কারণ এতগুলো বছর ধরে যে কথাটা আমার বুকের ভেতর চাপা পড়েছিল, আজ প্রথমবার আমি তা কাউকে বলছিলাম। আমি কাঁপানো গলায় বলতে শুরু করলাম, বাবা, আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। সেই সময় আমাদের পরিবারগুলোর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তোমার বাবা বিজয়কান্ত এবং আমার স্বামী সঞ্জয় খুব গভীর বন্ধু ছিল। না, না, বন্ধুর চেয়েও বেশি কিছু ছিল। দুজনে একে অপরকে ভাই বলত। পুরো গ্রামে ওদের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো। মানুষ বলত যে যদি সত্যিকারের বন্ধুত্ব দেখতে হয় তবে বিজয়কান্ত আর সঞ্জয়কে দেখো। দুজনে একসাথে মাঠে কাজ করত, একসাথে ফসল ফলাত এবং একসাথেই শহরে গিয়ে তা বিক্রি করে আসত। যদি একজনের ঘরে আনন্দ হতো তবে অন্যজন তার চেয়ে বেশি খুশি হতো, আর যদি একজনের ঘরে কোনো দুঃখ আসত তবে অন্যজন সবার আগে তার পাশে এসে দাঁড়িয়ে যেত। আমি এবং তোমার মা ও খুব ভালোভাব মিলতাম। আমরা সবাই একটা পরিবারের মতো থাকতাম। সেই সময় জীবন খুব সুন্দর কাটছিল। কিন্তু বলে না, মানুষের একটা ভুল সবকিছু শেষ করে দেয়, আর ঠিক সেই ভুলটাই সেদিন হয়েছিল। আমি চোখের জল মুছলাম এবং তারপর আবার বলতে শুরু করলাম, সেদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আকাশে কালো মেঘ ছিল, বিজলি চমকাচ্ছিল এবং পুরো গ্রাম প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, কারণ সবাই যার যার নিজের ঘরে ছিল। সঞ্জয় মাঠ দেখতে গিয়েছিল আর আমি ঘরে একলা ছিলাম। তখনই হঠাৎ দরজায় জোর জোর ধাক্কা পড়ল। আমি গিয়ে দরজা খুললাম তো সামনে বিজয়কান্ত দাঁড়িয়েছিল। আমি তাকে দেখলাম তো চমকে গেলাম, কারণ তার অবস্থা ঠিক মনে হচ্ছিল না। তার চোখ দুটো লাল ছিল, সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তার শরীর থেকে মদের খুব তীব্র দুর্গন্ধ আসছিল। আমি তাকে বললাম, ভাইয়া, এই মুহূর্তে সঞ্জয় ঘরে নেই, আপনি পরে আসবেন। কিন্তু সে ভেতরে আসতে লাগল এবং বলল, ভাবি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি কিছুক্ষণ একটু বসি। আমি তাকে ভেতরে আসতে দিলাম, কারণ সেই সময় পর্যন্ত আমি তাকে আমাদের পরিবারেরই একটা অংশ মনে করতাম। সে ভেতরে এসে বসল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করলাম যে তার আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে উঠছে। সে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে যাচ্ছিল। তার চোখ দুটো তেমন ছিল না যেমনটা সবসময় হতো। আমার এবার ভয় লাগতে শুরু করল। আমি তাকে বললাম, ভাইয়া, আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। কিন্তু যেমনই আমি ঘুরলাম সে আমার হাতটা ধরে ফেলল। আমি ভয় পেয়ে গেলাম। আমি হাত ছাড়ানোর খুব চেষ্টা করলাম এবং বললাম, এ কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আপনি নিজের হোশে নেই, আপনি যান এখান থেকে। কিন্তু সে আমার কোনো কথা শোনার মতো অবস্থায় ছিল না। হয়তো সে খুব বেশি মদ খেয়ে ফেলেছিল, অথবা
কেউ তাকে ইচ্ছে করে এত বেশি খাইয়ে দিয়েছিল যে সে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে অনবরত আমার কাছাকাছি আসতে লাগল। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি তাকে ধাক্কা দিলাম, কিন্তু সে আবার আমার দিকে এগিয়ে এল। আমার জামাকাপড় টানতে লাগল। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম এবং তাকে দূরে থাকার জন্য বলতে থাকলাম, কিন্তু সে কিছুই শুনছিল না। সেই সময় আমার মাথায় কিছু আসছিল না যে আমি কি করব। তখনই আমার নজর পাশে পড়ে থাকা একটা ভারী লাঠির ওপর গেল। আমি ভয় এবং ঘাবড়ানিতে সেই লাঠিটা তুললাম এবং নিজের পুরো শক্তি দিয়ে তার মাথায় মেরে দিলাম। আঘাত লাগা মাত্রই সে সেখানেই মাটিতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। সেই সময় আমার পুরো শরীর কাঁপছিল। আমি এত বুড়িভাবে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। আমার জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল, চুল আলুথালু হয়ে গিয়েছিল এবং আমি ঘরের একটা কোণায় বসে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল এবার সবকিছু শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর বিজয়কান্তের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ খুলল এবং যেমনই সে সবকিছু বুঝতে পারল যে কি হয়েছে, তার মুখের রং উড়ে গেল। সে লজ্জায় আমার দিকে তাকাতেও পারছিল না। সে টাল সামলাতে সামলাতে নিজেকে তুলল এবং কোনো কিছু না বলেই সেখান থেকে পালিয়ে গেল। আমি তখনও সেই কোণাতেই বসে কাঁদছিলাম। তখনই কিছুক্ষণ পর সঞ্জয় ঘরে ফিরল। সে যেমনই আমাকে এই অবস্থায় দেখল, সে ঘাবড়ে গেল এবং ছুটে আমার কাছে এল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এই অবস্থায় কেন? তুমি কাঁদছ কেন? আমি কাঁপতে কাঁপতে তাকে সবকিছু বলে দিলাম যে কিভাবে তার পেছনে বিজয়কান্ত ঘরে এসেছিল এবং সে আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। আমি তাকে বললাম যে আমি ভয় পেয়ে তার মাথায় লাঠি মেরেছিলাম এবং সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর জ্ঞান ফেরার পর সে পালিয়ে গেছে। আমার কথা শুনে প্রথমে তো সঞ্জয় একেবারে চুপ হয়ে গেল। তারপর হঠাৎ রেগে গিয়ে বলল, না, এটা মিথ্যে। বিজয়কান্ত এমনটা কোনোদিন করতে পারে না। ও আমার ভাই, তুমি ওর ওপর এত বড় কলঙ্ক কিভাবে লাগাতে পারো? তোমার লজ্জা হওয়া উচিত। তার কথা শুনে আমার মন ভেঙে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি মিথ্যে কেন বলবো? আমার অবস্থাটা তো দেখুন, আমার জামাকাপড় দেখুন। যদি আপনার বিশ্বাস না হয় তবে গিয়ে ওর মাথায় চোটের দাগ দেখে আসুন। আমি নিজের আত্মরক্ষার জন্য ওকে লাঠি মেরেছিলাম, তবেই তো ও থেমেছিল। আমি এতটুকু বললাম তো সঞ্জয় একদম চুপ হয়ে গেল। তার মুখে রাগও ছিল, দুঃখও ছিল এবং ভেতরে ভেতরে সে ভেঙেও পড়ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে তার সবচেয়ে ভালো বন্ধু এমনটা কিভাবে করতে পারে। কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। আমার কথা শোনার পর ঘরের মধ্যে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছিল যেন সময়টাই থমকে গেছে। রাহুলের মা অনবরত কেঁদেই যাচ্ছিলেন। ওনার হাত দুটো কাঁপছিল এবং উনি বারবার নিজের মুখে হাত চাপা দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। রাহুল একেবারে পাথরের মতো বসেছিল। তার চোখ দুটো আমার দিকেই ছিল, কিন্তু এমন মনে হচ্ছিল যেন সে আমাকে দেখছেই না। তার মন অন্য কোথাও চলে গিয়েছিল। হয়তো সে তার বাবার কথা ভাবছিল। সেই বাবার কথা, যাকে সে ছোটবেলা থেকে খুঁজে এসেছে, যার স্মৃতিতে তার মা সারা জীবন চোখের জল ফেলেছেন, আর আজ হঠাৎ সে জানতে পেরেছিল যে তার বাবার সাথে কী হয়েছিল। আমি নিজেও অনবরত কাঁদছিলাম, কারণ এতগুলো বছর ধরে যে রহস্য আমার বুকের ভেতর চাপা পড়েছিল তা আজ বাইরে চলে এসেছিল। আমি কাঁপানো গলায় আবার বলতে শুরু করলাম, বাবা, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি মনের দিক থেকে খারাপ ছিলেন না। সেদিন মদ ওনাকে দিয়ে খুব বড় একটা ভুল করিয়ে দিয়েছিল এবং নিজের করা কাজের জন্য ওনার খুব অনুশোচনা হয়েছিল। সেই ঘটনার পর তিনি অনেকবার সঞ্জয়ের কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। তিনি হাত জোড় করে বলতেন, ভাই, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারছি না যে সেদিন আমার কি হয়েছিল। আমি লজ্জায় তোমার চোখের দিকে তাকাতে পারছি না, কিন্তু আমি মনের দিক থেকে খারাপ মানুষ নই। সঞ্জয় বাইরে থেকে চুপ থাকত, কিন্তু ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, কারণ যে মানুষকে সে নিজের ভাই মনে করত সেই মানুষটাই তার দুনিয়া নাড়িয়ে দিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে কেঁদে ফেলত, কিন্তু কাউকে কিছু বলত না। গ্রামবাসীরাও বুঝতে পারছিল না যে হঠাৎ দুই বন্ধুর মধ্যে কেন দূরত্ব তৈরি হয়ে গেল। আগে যে দুজনকে সবসময় একসাথে দেখা যেত, এখন তারা একে অপরের থেকে চোখ জোড়াতে শুরু করেছিল। কিন্তু কেউ সত্যিটা জানত না। সময় কাটতে লাগল, কিন্তু সঞ্জয়ের মনে রাগ কমল না। সে রাত জেগে থাকত, কখনো কখনো হঠাৎ উঠে বাইরে গিয়ে বসে পড়ত এবং গভীর রাত পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকত। অনেকবার আমি তাকে বলেছিলাম যে যা হয়েছে তা ভুলে যাও, কিন্তু সে ভুলতে পারছিল না।
তার সবসময় এটাই মনে হতো যে তার বিশ্বাসকে পিষে দেওয়া হয়েছে, আর ভাবনাটুকুই ধীরে ধীরে তার ভেতরে বিষ হয়ে জমতে লাগল। তারপর সেই অভিশপ্ত দিনটা এল, যা সবকিছু শেষ করে দিল। সেদিন সকালে সবসময়কার মতো দুজনে একসাথে আনাজ নিয়ে শহরে যাওয়ার কথা ছিল। গ্রামের মানুষ ওদের রোজকার মতো একসাথে বেরোতে দেখছিল। কেউ কি জানত যে এটা ওদের শেষ সফর হবে? সকালে সূর্য উঠতেই দুজনে ট্রাকে আনাজের বস্তাগুলো ভরেছিল। আবহাওয়া খুব গরম ছিল, কিন্তু কাজটা জরুরি ছিল, তাই দুজনে বেরিয়ে পড়ল। তোমার বাবা ট্রাক চালাচ্ছিলেন, আর সঞ্জয় ওনার পাশেই বসেছিল। শুরুতে দুজনেই চুপ ছিল। রাস্তাটা লম্বা ছিল এবং রোদ ধীরে ধীরে কড়া হতে লাগছিল। রাস্তায় কখনো কখনো দুজনে অল্পস্বল্প কথাও বলছিল, কিন্তু আগের মতো সেই হাসি ঠাট্টা আর ছিল না। তোমার বাবা হয়তো অনুভব করতে পারছিলেন যে সঞ্জয় ওনার থেকে দূরে সরে গেছে, কিন্তু তিনি প্রতিবার চেষ্টা করতেন পরিবেশটা ঠিক করার। তিনি বলতেন, ভাই, সব কিছু ভুলে যা, আমার থেকে ভুল হয়ে গেছে। কিন্তু সঞ্জয় শুধু চুপ করেই থাকত। সেদিনও ট্রাকটা জনমানবহীন রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। রোদ এতটাই কড়া ছিল যে রাস্তা থেকে গরম হাওয়া উঠছিল। বেশ কয়েক ঘণ্টা সফর করার পর দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখনই সঞ্জয় আস্তে করে বলল, ভাই, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কোথাও একটুক্ষণ থামি, জল খেয়ে নেব, তারপর আগে যাব। তোমার বাবা বললেন, আর তো অল্পই রাস্তা বাকি আছে, শহরে পৌঁছেই আরাম করে নেব। কিন্তু সঞ্জয় আবার বলল, না, মাথাটা খুব ভারী লাগছে, কিছুক্ষণ কোথাও একটা গাছের নিচে বসি। তখন তোমার বাবা তার কথা মেনে নিলেন। তিনি রাস্তার ধারে ট্রাকটা থামিয়ে দিলেন। সেখানে একটা মস্ত বড় পুরনো গাছ ছিল, যার ছায়ায় কিছুটা ঠান্ডা ভাব ছিল। দুজনে নিচে নেমে এল। তোমার বাবা পাশে রাখা জলের বোতলটা তুললেন এবং কিছুটা জল খেলেন। কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। তারপর হেসে বললেন, দেখ ভাই, আমরা বুড়ো হয়ে গেছি, এখন আর আগের মতো শক্তি নেই। কিন্তু সঞ্জয় কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ গাছের নিচে বসে রইল। তোমার বাবা সেখানেই পাশে মাটিতে শুয়ে পড়লেন। গরম আর ক্লান্তির কারণে ওনার চোখ বন্ধ হতে লাগছিল। কিছু সময় পর্যন্ত সেখানে শুধু হাওয়ার আওয়াজ ছিল। কিন্তু সঞ্জয়ের ভেতরে তখন তুফান চলছিল। সে বারবার সেই রাতের কথা মনে করছিল, যখন সে আমাকে ওই অবস্থায় দেখেছিল। তার আমার চোখের জল মনে পড়ছিল, আমার ছেঁড়া জামাকাপড় মনে পড়ছিল এবং তার মন ভেতর থেকে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টাও করছিল যে হয়তো ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু তখনই হঠাৎ তোমার বাবা পাশ ফিরলেন, আর ওনার মাথাটা পেছনের গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেল। মাথায় আগে থেকে লাগা সেই চোটটা আবার খুলে গেল এবং সেখান থেকে হালকা রক্ত বেরোতে লাগল। যেমনই সঞ্জয়ের নজর সেই চোটটার ওপর পড়ল, সে স্তব্ধ হয়ে গেল, কারণ ওটাই সেই চোট ছিল যার ব্যাপারে আমি তাকে বলেছিলাম। সেই মুহূর্তে সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে আমি মিথ্যে বলছিলাম না। তার ভেতরে বেঁচে থাকা বাকি বিশ্বাসটুকুও সেই মুহূর্তে ভেঙে গেল। তার মনে হল যে মানুষকে সে ভাই মনে করত, সে তার বিশ্বাসকে পিষে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তার রাগ তার হোঁশের ওপর ভারী হয়ে পড়ল। সে ধীরে ধীরে উঠল, তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। নিঃশ্বাস দ্রুত চলছিল। সে নিজেকে আটকাতে চাইছিল, কিন্তু তার মস্তিষ্ক তখন আর কাজ করছিল না। সে পাশে পড়ে থাকা একটা ভারী পাথর তুলে নিল। তোমার বাবা সেই সময় আধো ঘুমেছিলেন। ওনার হয়তো আন্দাজও ছিল না যে আগামী কিছু সেকেন্ডের মধ্যে কি হতে চলেছে। সঞ্জয় কাঁপতে কাঁপতে ওনার কাছে গেল এবং রাগে অন্ধ হয়ে বলল, তুই আমার বিশ্বাসকে মেরে ফেলেছিস বিজয়কান্ত। কিন্তু তোমার বাবা পুরোপুরি বুঝতেও পারেননি যে সে কি বলছে। তখনই রাগে অন্ধ হয়ে সঞ্জয় সেই ভারী পাথরটা সরাসরি ওনার মুখের ওপর আছাড় মারল। আঘাত এতটাই জোরালো ছিল যে তোমার বাবা জোরে ছটফট করে উঠলেন এবং সেখানেই পড়ে গেলেন। ওনার মুখ আর মাথা থেকে রক্ত বইতে লাগল। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু সুযোগটুকুও পেলেন না। কিছু মুহূর্তের মধ্যেই ওনার শরীর একেবারে শান্ত হয়ে গেল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবীটা থমকে গেল। সঞ্জয়ের হাত থেকে পাথরটা পড়ে গেল। সে অনুভব করতে পারল যে সে কি করে ফেলেছে। সে ভয়ের চোটে পেছনে হটে গেল। তার হাত কাঁপছিল। সে বারবার বিজয়কান্তকে তোলার চেষ্টা করতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, ভাই, উঠ না, আমার থেকে ভুল হয়ে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তোমার বাবা মারা গিয়েছিলেন। সেই জনমানবহীন রাস্তায় শুধু হাওয়া চলছিল আর সঞ্জয়ের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সে সেখানেই বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।
সে বুঝতে পারছিল না যে এখন কি করবে। যদি সে গ্রামে গিয়ে সত্যিটা বলত তবে মানুষ তাকে খুনি বলত, তার পরিবার বরবাদ হয়ে যেত। ভয় আর ঘাবড়ানিতে সে আরও একটা বড় ভুল করে বসল। সে আশেপাশে তাকাল, সেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। তারপর সে নিজের হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। সে অনবরত কেঁদেই যাচ্ছিল আর বলে যাচ্ছিল, ভাই, আমাকে ক্ষমা করে দে। আমার থেকে এটা কি হয়ে গেল? আমি রাগের মাথায় সব কিছু শেষ করে দিলাম। বেশ কিছুক্ষণ পর সে সেখানেই রাস্তার ধারে তোমার বাবার লাশ দাফন করে দিল। তারপর মাটি সমান করে দিল যাতে কারও কোনো সন্দেহ না হয়। সেই সময় তার পুরো শরীর মাটি আর রক্তে ভরে গিয়েছিল। রাত হওয়া পর্যন্ত সে সেখানেই বসে রইল, যেন সে বুঝতেই পারছিল না যে কিভাবে বাড়ি ফিরবে। তারপর মাঝরাতের সময় সে একলা ট্রাক নিয়ে গ্রামে ফিরল। যখন সে বাড়ি পৌঁছাল তখন তার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম। তার জামাকাপড় মাটিতে মাখামাখি ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ দুটো ফুলে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, বিজয়কান্ত কোথায়? তো সে কিছু বলল না, শুধু চুপচাপ বসে রইল। পুরো রাত কাঁপতে থাকল। পরের দিন গ্রামে বিজয়কান্তকে খোঁজার খবর ছড়িয়ে পড়ল। সবাই এদিক ওদিক খোঁজ করতে লাগল। তোমার মা প্রতিটি দরজায় গেলেন, প্রতিটি রাস্তায় খুঁজলেন, কিন্তু ওনারা কিছুই পেলেন না। অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। আর সঞ্জয় সেই দিন থেকে কোনোদিনও আগেকার মতো স্বাভাবিক রইল না। সে সবসময় এক অজানা ভয়ের মধ্যে বাঁচতে লাগল। রাতের বেলা চিৎকার করে জেগে উঠত। অনেক সময় ঘুমের ঘোরে বিজয়কান্তের নাম ধরে ডাকত আর কাঁদতে শুরু করত। তার শরীর ধীরে ধীরে দুর্বল হতে লাগল, কারণ সে নিজের অপরাধের বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। আর বাবা, সত্যি এটাই যে তোমার বাবাকে কোনো শত্রু মারেনি, বরং রাগে অন্ধ হয়ে যাওয়া তার নিজেরই এক বন্ধু মেরে ফেলেছিল। তারপর দ্বিতীয় রাত নেমে এল, এবং সেই রাতটি আমাদের জীবনের অন্যতম সবচেয়ে ভারী ও কঠিন রাতগুলোর একটি ছিল। ঘরের ভেতরে এমন এক নিস্তব্ধতা ছেয়েছিল, যেন এই ঘর থেকে সমস্ত আনন্দ চিরতরের জন্য বিদায় নিয়েছে। বাইরে হালকা হাওয়া বইছিল, মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু আমাদের ঘরের ভেতরে শুধু একজন মানুষের ভেঙে যাওয়া নিঃশ্বাস আর চাপা কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। আর সেই মানুষটি ছিলেন আমার স্বামী সঞ্জয়। সে ঘরের একটা কোণায় মাটিতে বসেছিল। তার দুটি হাতই কাঁপছিল, মুখটা পুরোপুরি শুকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ দুটো লাল হয়ে উঠেছিল এবং দেখে মনে হচ্ছিল যেন মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সে অনেক বছর বুড়ো হয়ে গেছে। সেই দিন থেকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, না কারো সাথে কোনো কথা বলেছে। ব্যাস চুপচাপ বসে থাকত আর কখনো কখনো হঠাৎ করে কাঁদতে শুরু করত। আমি নিজেও ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম, কিন্তু তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কারণ আমি যদি ভেঙে পড়তাম তবে হয়তো সে নিজেকেই শেষ করে দিত। নানু বারবার তার পাশে গিয়ে বসতাম, তার কাঁধটা ধরে বলতাম যে নিজেকে সামলান, যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। কিন্তু সে আমার দিকে তাকাচ্ছিল পর্যন্ত না, শুধু শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকত, যেন তার আত্মাটাই মরে গেছে। বেশ কিছুক্ষণ সে একেবারে চুপচাপ বসে রইল। তারপর হঠাৎ সে তার মাথা তুলল এবং ঘাবড়ে গিয়ে আমার দিকে তাকাল। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তাড়াহুড়ো করে বলল, সেই ব্যাগটা ট্রাকে রাখা ছিল। আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারলাম না যে সে কোনো ব্যাগের কথা বলছে। তারপর আমার মনে পড়ল, বিজয়কান্ত যখন শেষবার বাড়ি থেকে বেরিয়েছিল তখন তার হাতে চামড়ার একটা পুরনো ব্যাগ ছিল। সঞ্জয় জলদি উঠে দাঁড়াল, তার পা দুটো কাঁপছিল। আমিও তার পেছন পেছন বাইরে চলে গেলাম। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, আকাশে মেঘ ছিল এবং চারিপাশে অন্ধকার ছড়িয়েছিল। বাড়ির পেছনে ট্রাকটা দাঁড়িয়েছিল, সেই একই ট্রাক যেটাতে চড়ে ওরা দুজনে শহরে গিয়েছিল এবং যেখান থেকে শুধু সঞ্জয় একলাই ফিরে এসেছিল। সঞ্জয় ধীরে ধীরে ট্রাকের কাছে গেল, যেন তার ভয় লাগছিল যে ওই ট্রাকের ভেতরে তার অপরাধ এখনও তার জন্য অপেক্ষা করছে। সে কাঁপানো হাতে ট্রাকের দরজা খুলল এবং ভেতরে দেখতে লাগল। তারপর সিটের নিচ থেকে সে চামড়ার সেই পুরনো ব্যাগটা বের করল। ব্যাগটা মাটি আর ধুলোয় ভর্তি ছিল। ওটা দেখামাত্রই আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, কারণ কে জানে ওটার ভেতর কি ছিল। আমরা দুজনে তাড়াতাড়ি ঘরের ভেতরে এলাম। সঞ্জয় দরজা বন্ধ করল এবং ব্যাগটা নিজের সামনে রেখে কিছু সময় সেটার দিকে তাকিয়ে রইল, যেন ওটা খোলার মতো সাহসী তার হচ্ছিল না। তারপর সে কাঁপানো হাতে সেটার চেইনটা খুলল। ব্যাগের ভেতরে কিছু নোট রাখা ছিল, কিছু জমির কাগজপত্র ছিল, আর সবার ওপরে একটা চিঠি রাখা ছিল। সঞ্জয় যেমনই সেই চিঠিটা তুলল, তার হাত আরও বেশি কাঁপতে লাগল। সে বেশ কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে রইল,
তারপর ধীরে ধীরে ওটা খুলল। যখন সে পড়তে শুরু করল তখন তার গলার আওয়াজ কাঁপছিল। তাতে লেখা ছিল, তারা চিহ্ন সঞ্জয় ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি নিজের করা কাজের জন্য অত্যন্ত লজ্জিত। আমার নিজের ওপর নিজের ঘৃণা হচ্ছে। আমি জানি আমি তোর বিশ্বাস ভেঙেছি এবং হয়তো তুই আমাকে কোনোদিনও ক্ষমা করবি না, কিন্তু তবুও হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছি। আজ আমরা দুজনে শেষবারের মতো একসাথে সফর করছি, আর সেই কারণেই আমি এই চিঠিটা রেখে যাচ্ছি। এগুলো আমার ক্ষেত আর জমির সমস্ত কাগজপত্র এবং এখানে কিছু টাকা আছে যা আমি সারা জীবন পরিশ্রম করে উপার্জন করেছিলাম। কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। আমি এই সব কিছু তোকে দিয়ে দিচ্ছি। আমি আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি এত দূরে চলে যাব যে তোকে কোনোদিন আমার মুখ পর্যন্ত দেখতে হবে না। আমি তোর জীবন থেকে সবসময়ের জন্য চলে যাব। ব্যাস, যদি সম্ভব হয় তবে আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি আমার ভুলের বোঝা নিয়ে বাঁচতে পারছি না, কিন্তু আমি বাধ্য। আমি যা করে ফেলেছি তা পরিবর্তন করতে পারব না। আজকের এই সফর হয়তো আমাদের শেষ সফর হোক। চিঠি পড়তে পড়তে সঞ্জয়ের গলা বুজে এল। তার চোখ থেকে অনবরত জল পড়তে লাগল। তার হাত থেকে সেই চিঠিটা নিচে পড়ে গেল এবং সে সেখানেই মাটিতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে নিজের দুই হাত মাথার ওপর রেখে বারবার এটাই বলছিল, আমি এ কি করে ফেললাম? আমি আমার নিজেরই ভাইকে মেরে ফেললাম। সে তো নিজে সবকিছু ছেড়ে চলেই যাচ্ছিল। সে আমাকে ছেড়ে দূরে চলে যেত, কিন্তু আমি রাগের মাথায় সবকিছু শেষ করে দিলাম। তার কান্না দেখে আমার বুকও ফেটে যাচ্ছিল, কারণ প্রথমবার আমারও এই অনুভূতি হল যে বিজয়কান্ত সত্যিই নিজের ভুলের জন্য লজ্জিত ছিলেন। তিনি কোনো প্রতিশোধ নিতে আসেননি। তিনি তো সবকিছু ছেড়ে চলে যেতে চাইছিলেন। তিনি নিজের বন্ধুকে হারাতে চাননি, কিন্তু সেই এক মুহূর্তের রাগ সবকিছু শেষ করে দিল। সঞ্জয় কাঁদতে কাঁদতে বলল, যদি আমি সেই সময় পাথরটা না তুলতাম তবে আজ সে বেঁচে থাকত। তার ছেলে নিজের বাবার সাথে থাকত, তার স্ত্রী একা হতো না। আমি একটা আস্ত পরিবার বরবাদ করে দিলাম। সে বারবার নিজের মুখে চড় মারতে লাগল এবং নিজেকে অভিশাপ দিতে লাগল। আমি তাকে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সে যেন নিজের হোঁশ হারিয়ে ফেলেছিল। কখনো দেয়ালে মাথা ঠুকতে লাগত, কখনো মাটিতে বসে বিজয়কান্তের নাম ধরে ডাকত আর বলত, ভাই আমাকে ক্ষমা করে দে, আমার থেকে খুব বড় পাপ হয়ে গেছে। সেই রাতে আমরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করিনি। সঞ্জয় বারবার সেই চিঠিটা পড়ত আর প্রতিবার আগের চেয়ে বেশি ভেঙে পড়ত। কখনো সে কাগজগুলোকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগত, কখনো বলত যে কাশ সে সেদিন শহরেই না যেত, কাশ সে রাগের মাথায় না আসত, কাশ সবকিছু যদি আগের মতো হয়ে যেত। কিন্তু এখন কোনো কিছু পরিবর্তন করা অসম্ভব ছিল। সকাল হতে লাগল। বাইরে পাখিদের আওয়াজ আসতে লাগল, কিন্তু আমাদের ঘরের ভেতরে অন্ধকার তখনও রয়ে গিয়েছিল। সেই রাতের পর আমার স্বামী কোনোদিনও আগের মতো স্বাভাবিক হতে পারেনি। তার মুখের হাসি চিরতরের জন্য হারিয়ে গিয়েছিল। সে আগে খুব হাসিখুশি মানুষ ছিল। পুরো গ্রামে তার আর বিজয়কান্তের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো, কিন্তু এখন সে চুপচাপ থাকতে শুরু করেছিল। ঘণ্টার পর ঘণ্টা একলা বসে থাকত। রাতে হঠাৎ উঠে কাঁদতে শুরু করত। তার সবসময় ভয় লাগত যে একদিন সত্যিটা সবার সামনে চলে আসবে। সে সবসময় ঘাবড়ে থাকত। যদি দরজায় কেউ জোরে ধাক্কা দিত তবে সে ভয় পেয়ে যেত। যদি কেউ বিজয়কান্তের নাম নিত তবে তার মুখ ফ্যাকাশে হয়ে যেত। সে ধীরে ধীরে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল। আর সবকিছু দেখে আমিও প্রতিদিন ভেঙে পড়ছিলাম। কিন্তু সবচেয়ে বেশি ভয় আমার সেই ছোট বাচ্চাটার জন্য লাগত, যে সেই সময় খুব ছোট ছিল এবং যে এটাও জানত না যে তার বাবার সাথে কি হয়েছে। সেই বাচ্চাটা প্রতিদিন তার বাবার জন্য অপেক্ষা করত, আর তার মা প্রতিদিন চোখের জল ফেলত। এই ভেবে ভেবে আমার আত্মা কেঁপে উঠত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ রাগ অনেকগুলো জীবন বরবাদ করে দিয়েছিল। আর সেই রাতে সেই চিঠিটা আমাদের ঘরে পড়েছিল, যা প্রতি মুহূর্তে আমাদের অপরাধের কথা মনে করিয়ে দিত। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছিলাম। আমি তার পাশে বসেছিলাম এবং তার হাত ধরে ধীরে ধীরে তার সাথে কথা বলছিলাম, কারণ সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। তার বারবার এটাই মনে হচ্ছিল যে তার নিজের ভাইয়েরা শুধু কিছু জমি আর টাকার জন্য তাকে মারার চেষ্টা করেছে, আর লোভী পুরো পরিবারকে ভেঙে দিল। আমি তাকে বারবার এটাই বলছিলাম যে এখন আপনি নিজেকে সামলান।
পুরনো কথা ভেবে ভেবে নিজেকে কষ্ট দেবেন না। এখন অনুশোচনা করে কোনো লাভ নেই। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমাদের কাছে আমাদের পরিবার আছে, আমাদের সন্তানরা আছে, আর এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সে চুপচাপ আমার কথা শুনছিল। তারপর সে একটা দীর্ঘশ্বাস নিল এবং বলল, হয়তো তুমি ঠিকই বলছ। আমার এখন এসব জিনিসের সাথে আর কোনো সম্পর্ক নেই। কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। আমার না এই জমিগুলোর আনন্দ আছে, না এই টাকাগুলোর। কারণ যদি এই জিনিসগুলোর জন্যই নিজের লোকেরাই জানের শত্রু হয়ে যায়, তবে এমন ধন সম্পদ কোনো কাজের হয় না। ওনার কথা শুনে আমার বুক ফেটে আসছিল, কারণ আমি প্রথমবার ওনাকে এতটা ভেঙে পড়তে দেখেছিলাম। তিনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রইলেন। তারপর হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন থেকে আর কোনোদিন ওই জমি এবং টাকার ব্যবহার করবেন না। তিনি আমাকে বললেন, আমি চাই না যে এই সমস্ত জিনিস আমাদের ঘরের সুখ শান্তি নষ্ট করুক। যখন আমাদের 2 ছেলে বড় হয়ে যাবে, তখন তুমি এই সবকিছু ওদের মধ্যে সমানভাবে ভাগ করে দিও। কিন্তু এখন আমি এই জিনিসগুলোতে হাতও ছোঁয়াতে চাই না। আমি ওনাকে অনেক বুঝিয়েছিলাম যে এত বড় সিদ্ধান্ত দয়া করে রাগ বা দুঃখের মাথায় নেবেন না। কিন্তু তিনি নিজের কথায় অটল রইলেন। পরের দিনই তিনি আমাকে ব্যাংকে নিয়ে গেলেন। তিনি সমস্ত কাগজপত্র এবং টাকা একটা লকারে রেখে দিলেন। সেই লকারটা আমার নামে ছিল। তিনি বললেন, এই সব কিছু এখন তোমার কাছে সুরক্ষিত থাকবে। আর যেদিন তোমার মনে হবে সঠিক সময় এসে গেছে, সেদিন তুমি এই সব কিছু সন্তানদের দিয়ে দিও। আমি চুপচাপ ওনার কথা শুনছিলাম, কারণ আমি জানতাম যে তিনি ভেতর থেকে কতটা দুঃখী ছিলেন। তারপরে জীবন ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগল। আমরা সেই টাকাগুলোতে কোনোদিন হাত পর্যন্ত ছোঁয়াইনি। সেই কাগজপত্র এবং টাকা ওভাবেই ব্যাংকের লকারে পড়ে রইল। বছরের পর বছর কাটতে লাগল। আমাদের সন্তানরা বড় হতে লাগল। আমরা ওদের খুব ভালোবাসা দিয়ে বড় করেছিলাম। আমি এবং আমার স্বামী, আমরা দুজনে মিলে ওদের প্রতিটি আবদার, প্রতিটি আনন্দ পূরণ করেছিলাম। কিন্তু সময় কখন বদলে যায় তা কেউ জানতে পারে না। আমার স্বামীর মৃত্যু হল এবং ওনার চলে যাওয়ার পর আমার জীবন আবার বদলে গেল। আমি পুরোপুরি একা হয়ে পড়েছিলাম। কিন্তু আমি হার মানিনি। আমি নিজে পরিশ্রম করলাম, ছোটখাটো কাজ করলাম। মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করলাম, কখনো রান্না করে দিলাম, কখনো বাচ্চাদের টিউশন পড়ালাম। যেভাবে হোক কষ্ট করে নিজের সন্তানদের পেট চালালাম। আমি কোনোদিন ওদের এটা বুঝতে দিইনি যে ওদের বাবা আর এই দুনিয়ায় নেই। আমি নিজে না খেয়ে থেকে যেতাম, কিন্তু নিজের সন্তানদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে দিতাম না। আমি আমার পুরো জীবনটা ওদের জন্য বিলিয়ে দিলাম। কিন্তু হয়তো ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। যখন আমার সন্তানরা বড় হল, তখন সেই সন্তানরাই ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেতে লাগল। যে সন্তানদের আমি নিজের কোলে খাইয়েছি, খেলাধুলো করিয়েছি, তারাই এখন আমাকে বোঝা মনে করতে লাগল। প্রথমে তো ওদের কথার ধরন বদলাতে লাগল। তারপর হঠাৎ ওদের ব্যবহার বদলে গেল। ওদের আমার প্রতিটি কাজই ভুল মনে হতে লাগল। যদি আমি কিছু বলতাম, তবে ওদের খারাপ লাগত। যদি চুপ থাকতাম, তাও ওদের সমস্যা হতো। আমার সবচেয়ে বেশি কষ্ট তখন হতো যখন ওরা একবেলার খাবার দেওয়ার আগেও দুবার ভাবত। ওদের স্ত্রীরা তো আমাকে একেবারেই পছন্দ করত না। ওদের মনে হতো যে আমি ঘরে ফালতু পড়ে আছি আর শুধুই খরচ বাড়াচ্ছি। অনেক সময় তো ওরা আমার সামনেই বলে দিত যে, জানি না বুড়ো মানুষরা কতদিন পর্যন্ত অন্যদের ওপর বোঝা হয়ে বেঁচে থাকে। ওদের কথা শুনে আমার মন ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু আমি তবুও চুপ থাকতাম, কারণ আমি আমার সন্তানদের ঘরে লড়াই ঝগড়া চাইতাম না। আমি প্রায়ই রাতে একা বসে আমার স্বামীকে মনে করতাম আর ভাবতাম যে তিনি যদি আজ বেঁচে থাকতেন, তবে হয়তো আমার এই অবস্থা হতো না। কিন্তু আমি আবার নিজেকে সামলে নিতাম। আমি আমার সন্তানদের কোনোদিন সেই টাকার ব্যাপারে জানাইনি, না সেই জমিগুলোর ব্যাপারে বলেছিলাম, কারণ আমি জানতাম যে ওরা যদি জানতে পেরে যায়, তবে হয়তো ওদের লোভ আরও বেড়ে যাবে। আর আমি চাইতাম না যে সেই একই কাহিনীর আবার পুনরাবৃত্তি হোক, যা একসময় আমার স্বামীর পরিবারে হয়েছিল। সেই কারণে আমি সবকিছু নিজের মনের ভেতরে চেপে রেখেছিলাম। সেই সমস্ত কাগজপত্র এবং টাকা আজও আমার ব্যাংকের লকারে ওভাবেই সুরক্ষিত রাখা আছে। আমি কোনোদিন ওখান থেকে একটা টাকাও ব্যবহার করি, কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। অথচ কতবার আমার এমন অবস্থা হয়েছিল যে আমার কাছে ওষুধ কেনার মতো টাকা পর্যন্ত ছিল না। কিন্তু তবুও আমি সেই টাকাগুলোতে হাত দিইনি, কারণ ওগুলো আমার স্বামীর শেষ স্মৃতি ছিল এবং ওনার শেষ ইচ্ছাও। আমি সবসময় ভাবতাম যে যেদিন বিজয়কান্তের ছেলে বা ওনার বংশের কোনো মানুষ আমার কাছে আসবে, আমি এই সব কিছু তার হাতে তুলে দেব, কারণ আসল অধিকার তো ওনাদেরই।
আমি চাইতাম না যে আমার সন্তানরা শুধু টাকা দেখে বদলে যাক বা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করুক। সেই কারণে আমি এই রহস্য সবসময় নিজের মনের ভেতরে লুকিয়ে রেখেছিলাম এবং আজ পর্যন্ত কাউকে এই বিষয়ে কিছু জানাইনি। যখন আমি রাহুল এবং তার মাকে আমার স্বামীর সমস্ত সত্য জানালাম, তখন ঘরের মধ্যে একদম নিস্তব্ধতা নেমে এল। রাহুলের মায়ের চোখ থেকে অনবরত জল বয়ে যাচ্ছিল। তিনি নিজের মুখে হাত চাপা দিয়ে কাঁদছিলেন, যেন ওনার পুরনো সমস্ত দিনের কথা মনে পড়ে গেছে। আর রাহুলও একেবারে চুপচাপ বসেছিল। তার মুখে বিস্ময় পরিষ্কার দেখা যাচ্ছিল। হয়তো তার বিশ্বাসই হচ্ছিল না যে তার বাবা নিজের জীবনে এত কিছু সহ্য করেছিলেন এবং এতগুলো বছর ধরে এই সব কিছু নিজের মনের মধ্যে চেপে রেখেছিলেন। আমি ওদের দুজনকে দেখছিলাম এবং আমার মনেও খুব কষ্ট হচ্ছিল, কারণ এতগুলো বছর পর সেই কথাগুলো আবার বাইরে এসেছিল যা আমি সবসময় আমার বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। রাহুল ধীরে ধীরে আমার পাশে এসে বসল। সে খুব ভালোবাসা দিয়ে আমার হাতটা ধরল এবং বলল, মাজি, যদি আপনার এই সবকিছু আগে থেকেই জানা ছিল, তবে আপনি আমাকে কখনো বলেননি কেন? যখন আমি আপনাকে অনেকবার আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করেছি, তখনও আপনি কিছু বলেননি। তার গলা বুজে আসছিল এবং তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। তারপর আস্তে করে বললাম, বাবা, আমি এই কারণে কিছু জানাইনি কারণ আমি চাইতাম না যে তুমি নিজের বাবার ব্যাপারে এমন কথা শুনে লজ্জিত হও। তিনি যেমনই ছিলেন, শেষ পর্যন্ত তোমার বাবা ছিলেন, আর আমি চাইতাম না যে তোমার মনে ওনার প্রতি কোনো ঘৃণা তৈরি হোক। আমি সবসময় এটাই ভেবেছিলাম যে যখন সঠিক সময় আসবে তখন তোমাকে সব সত্যি বলে দেব। আমার কথা শুনে রাহুলের চোখ থেকে জল বেরিয়ে পড়ল। সে নিজের মাথা নিচু করে নিল এবং বলল, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার বাবা এমন কাজও করতে পারেন। তিনি আপনার সাথে এত বড় অন্যায় করলেন, আর আমি আপনাকেও ভুল বুঝছিলাম। আমিও অনেকবার আপনার ব্যাপারে ভুল ভেবেছি। আমাকে ক্ষমা করে দিন। তার গলায় অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে সত্যিই ভেতর থেকে ভেঙে পড়েছিল। আমি সঙ্গে সঙ্গে তার হাতের ওপর আমার হাত রাখলাম এবং বললাম, বাবা, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যা দেখেছ সেটাই সত্যি বলে মেনেছ, আর তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো সেটাই ভাবত। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এখন এই কথাগুলো মনে নিও না। যা অতীত হয়ে গেছে তা আর ফিরে আসবে না। আমার কথা শুনে সে আমার দিকে তাকাল। তার চোখে আপন ভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপর আমি তাকে বললাম, যদি তোমার এখনও আমার কথায় বিশ্বাস না হয়, তবে তুমি ব্যাংকে গিয়ে লকার নম্বর ৩০৫ খুলে দেখে নাও। ওটাতে তোমার বাবার রেখে যাওয়া সমস্ত কাগজপত্র এবং সেই চিঠি আজও ওভাবেই রাখা আছে যা তিনি নিজের হাতে লিখেছিলেন। যখন তুমি ওই সবকিছু দেখবে, তখন তোমার নিজেরই বিশ্বাস হয়ে যাবে যে আমি সত্যি বলছি, আর যা তোমার বাবার আমানত তা শেষ পর্যন্ত তুমি পেয়ে যাবে। আমি এতগুলো বছর ধরে শুধু সঠিক মানুষের অপেক্ষা করছিলাম। রাহুল মন দিয়ে আমার কথা শুনছিল। তারপর আমি আগে বললাম, আমি তোমাকে এবং তোমার মাকে খোঁজারও খুব চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা আমাকে কোথাও মেলোনি। পরে আমি জানতে পেরেছিলাম যে তোমার মা তোমাকে নিয়ে শহরে চলে গিয়েছিলেন। তখন রাহুলের মা আস্তে করে চোখের জল মুছলেন এবং বললেন, হ্যাঁ, যখন গ্রামে আমার কাছে কিছু আর বেঁচে ছিল না, তখন আমি আমার ছেলেকে নিয়ে শহরে চলে গিয়েছিলাম। আমার কাছে থাকার জন্য ঘর পর্যন্ত ছিল না, কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। কিন্তু আমি হার মানিনি। আমি ছোটখাটো কাজ করেছি। মানুষের বাড়িতে রান্না করেছি, জামাকাপড় সেলাই করেছি। যেভাবে হোক কষ্ট করে আমি আমার ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। আমি চেয়েছিলাম আমার ছেলে বড় মানুষ হোক, আর কারও সামনে যেন হাত না পাতে। আজ সেই ছেলেই এত বড় হয়ে উঠেছে। এ কথা বলার সময় ওনার চোখে গর্ব পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি পরম স্নেহে রাহুলের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, আমি আমার ছেলেকে অনেক কষ্টের মধ্য দিয়ে বড় করেছি। আমি কোনোদিন ওকে ওর বাবার অভাব বুঝতে দিইনি। রাহুল নিজের মায়ের কথা শুনে কেঁদে ফেলল। সে উঠে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল এবং বলল, মা, তুমি আমার জন্য এত সব কিছু করলে আর আমাকে কোনোদিন বুঝতেই দিলে না যে তুমি কত কষ্ট সহ্য করেছ। আমি খুব ভাগ্যবান যে তুমি আমার মা। সেই মা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর আমি ওদের দুজনকে দেখে ভাবছিলাম যে জীবন যতই কঠিন হোক না কেন, মানুষের মনের ভেতর যদি সাহস থাকে, তবে সে প্রতিটি কষ্ট সহ্য করেও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তারপর রাহুল আমার দিকে তাকাল এবং বলল, মাজি, এখন আপনি আর একা নন। এখন আমরা আপনার পরিবার। যা কিছু আমার বাবার ছিল তার ওপর আপনারও ঠিক ততটাই অধিকার আছে, আর এখন থেকে আমি আপনাকে কোনো জিনিসের অভাব হতে দেব না। তার কথা শুনে আমার মনে খুব শান্তি মিলল,
কারণ এতগুলো বছর পর প্রথমবার আমার মনে হল যে হয়তো আমার স্বামীর শেষ ইচ্ছা পূরণ হতে চলেছে এবং ওনার আমানত সঠিক হাতের কাছে পৌঁছে যাবে। রাহুলের মা আমার দিকে তাকিয়েছিলেন। ওনার চোখে জল ছিল এবং মুখে হালকা একটু অভিমানও ছিল। তিনি আস্তে করে বললেন, বোন, তুমি আমাকে একটা কথা তো সত্যি বলতে পারতে। এতগুলো বছর ধরে তুমি এত বড় একটা সত্যি একলা নিজের মনের ভেতর চেপে রাখলে। আমি ওনার কথা শুনে চুপ হয়ে গিয়েছিলাম, কারণ সত্যি বলতে আমি অনেক কিছু লুকিয়েছিলাম। কিন্তু সেই সবকিছু আমি কোনো লোভের বশে করিনি, বরং ভয় আর বাধ্যবাধকতার কারণে করেছিলাম। আমি ওনার দিকে তাকালাম এবং নিচু গলায় বললাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম বোন, আমাকে ক্ষমা করে দাও। আমার মনে হয়েছিল যদি এই সত্যিটা বাইরে চলে আসে, তবে আবার সেই লোভ, সেই ঘৃণা সবকিছু নতুন করে বরবাদ করে দেবে। সেই কারণে আমি কাউকে কিছু জানাইনি। আমার গলা বুজে আসছিল, কারণ এতগুলো বছরের কষ্ট এখন বাইরে বেরিয়ে আসছিল। রাহুলের মা আমার পাশে এসে বসলেন এবং তিনি আমার হাত দুটো ধরে নিলেন। তিনি বললেন, তুমি একলা অনেক কিছু সহ্য করেছ বোন, এখন আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন আমরা তোমার সাথে আছি। ওনার কথা শুনে আমার চোখ থেকে জল বইতে লাগল। এতগুলো বছর পর প্রথমবার আমার মনে হল যে কেউ সত্যি আমাকে নিজের বলে ভাবছে। তারপর আমি রাহুলের দিকে তাকালাম এবং তাকে বললাম, বাবা, এখন তুমি ব্যাংকে গিয়ে সেই সব কিছু নিয়ে এসো। লকার নম্বর ৩০ ও ৩০৫ এ তোমার বাবার সমস্ত আমানত রাখা আছে। যখন তুমি ওটা দেখবে তখন তোমার আমার প্রতিটি কথার ওপর বিশ্বাস হয়ে যাবে। রাহুল কোনো কিছু না বলে উঠে দাঁড়াল। তার মুখে এক ব্যাকুলতা পরিষ্কার দেখা যাচ্ছিল। হয়তো তার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে তখনই ব্যাংকে চলে গেল এবং আমি সেখানেই বসে ওপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করছিলাম যে এবার যেন সবকিছু ঠিক হয়ে যায়। অনেকক্ষণ পর রাহুল ফিরে এল। তার হাতে একটা ব্যাগ ছিল এবং তার মুখের রং বদলে গিয়েছিল। তার চোখ দুটো লাল হয়েছিল, যেন সে সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। সে ধীরে ধীরে আমার কাছে এল এবং আমার সামনে বসে পড়ল। তারপর সে ব্যাগটা খুলল। ওটাতে সেই পুরনো কাগজপত্র ছিল, সেই চিঠিটা ছিল আর কিছু টাকাও ছিল। সে কাঁপানো হাতে সেই চিঠিটা খুলল এবং পড়তে শুরু করল। যেমন যেমন সে পড়ে যাচ্ছিল, তার চোখ থেকে জল টপটপ করে পড়তে লাগল, কারণ এখন তার আমার প্রতিটি কথার ওপর সম্পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল। চিঠিতে তার বাবা সবকিছু লিখেছিলেন, কিভাবে তিনি নিজের ভাইদের ভয়ে সেই জমি এবং টাকা লুকিয়ে রেখেছিলেন এবং কিভাবে তিনি চেয়েছিলেন যে সঠিক সময় এলে এই সবকিছু যেন রাহুলের কাছে পৌঁছায়। চিঠি পড়ার পর রাহুল ওটা বুকের সাথে জড়িয়ে ধরল এবং তারপর সে আমার পায়ের কাছে বসে পড়ল। কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। সে কাঁদতে কাঁদতে বলল, মা জি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি কোনোদিন ভাবিনি যে আপনি এতগুলো বছর ধরে আমাদের জন্য এত সবকিছু সামলে রেখেছেন, আর আপনার নিজের সন্তানরাই আপনার সাথে এত খারাপ ব্যবহার করল। তার কথা শুনে আমার বুক ফেটে আসছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে তুললাম এবং বললাম, বাবা, এখন এই কথাগুলো ভুলে যাও। যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। কিন্তু রাহুলের রাগ শান্ত হচ্ছিল না। সে বলল, মা জি, আপনার ছেলেরা আপনার সাথে খুব অন্যায় করেছে। ওরা আপনাকে একলা ছেড়ে দিল, আপনাকে বোঝা মনে করল, আর আপনার সাথে এমন ব্যবহার করল যেন আপনি কেউ পর। আমি ওদের এর শাস্তি অবশ্যই দেওয়া। আমি সঙ্গে সঙ্গে তাকে থামালাম এবং বললাম, না বাবা, এমনটা করো না। ওরা যেমনই হোক, শেষ পর্যন্ত আমার সন্তান, আমার নিজের রক্ত। মা হয়ে আমি ওদের জেলে দেখতে পারব না। আমার গলা কাঁপছিল, কারণ একজন মায়ের মন শেষ পর্যন্ত মায়েরই হয়, সন্তানরা যতই ভুল করুক না কেন। রাহুল আমার দিকে দুঃখী দৃষ্টিতে তাকাল এবং বলল, আপনি এখনও ওদের কথা ভাবছেন? আর এই লোকগুলো আপনার ব্যাপারে কি কি ভাবছিল? আপনাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার কথা বলছিল। ওরা মানুষ নামের যোগ্যই নয়। ওদের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। আমি কিছু বলার আগেই রাহুল পুলিশকে ফোন করে দিল। কিছুক্ষণ পর পুলিশ চলে এল এবং রাহুল আমাকে সাথে নিয়ে আমার ছেলেদের বাড়ি পৌঁছাল। যখন আমরা সেখানে পৌঁছালাম তখন আমার 2 ছেলে এবং ওদের স্ত্রীরা আমাদের দেখে অবাক হয়ে গেল। ওরা বুঝতে পারছিল না যে হঠাৎ কি হচ্ছে। রাহুল রেগে ওদের সামনে গিয়ে দাঁড়াল এবং বলল, এবার বুঝতে পেরেছ তো মায়ের দাম কি হয়? তোমরা নিজের মাকে বোঝা মনে করে নিলে। যিনি তোমাদের জন্ম দিলেন, লালন পালন করলেন, ওনাকেই ঘর থেকে বের করে দিলে। আমার ছেলেরা ঘাবড়ে গেল। ওরা বলল, আপনি এই সব কি বলছেন? রাহুল রেগে বলল, তোমরা তোমাদের মায়ের সাথে যা করেছ
তার হিসাব নিচ্ছি। ইন্সপেক্টর সাহেব, ওদের গ্রেপ্তার করুন। যে লোক নিজের মায়ের সাথে এমন করতে পারে, তারা যে কারো সাথে যা কিছু করতে পারে। পুলিশ যখন ওদের ধরতে শুরু করল, তখন ওদের স্ত্রীরা কাঁদতে লাগল। কিন্তু রাহুলের রাগ কমছিল না। আমি এই সবকিছু দেখে ভেতর থেকে ভেঙে পড়ছিলাম, কারণ ওরা যতই ভুল করুক না কেন, শেষ পর্যন্ত আমারই সন্তান ছিল। আমি বারবার রাহুলকে বলছিলাম, বাবা, ছেড়ে দাও ওদের। কিন্তু সে আমার একটি কথাও শুনল না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ দুজনকে নিজের সাথে নিয়ে চলে গেল। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। আমার মনে কষ্টও ছিল, আর এক স্বস্তিও ছিল যে হয়তো এবার ওরা নিজেদের ভুল বুঝতে পারবে। তবে ফিরে আসার সময় রাহুল আস্তে করে বলল, মাজি, আজ থেকে আপনি আমার মা। আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন। এখন আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। এ কথা শুনতেই আমার চোখ থেকে জল বইতে লাগল, কারণ জীবনে প্রথমবার কেউ আমাকে এইভাবে আপন করে নিয়েছিল, কোনো স্বার্থ ছাড়া, কোনো লোভ ছাড়া। সেই মুহূর্তে আমার মনে হল যেন ওপরওয়ালা আমার সমস্ত দুঃখের পর অবশেষে আমাকে আমার পরিবার ফিরিয়ে দিয়েছেন। রাহুল আমাকে নিজের সাথে তার বাড়িতে নিয়ে এসেছিল এবং সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি যে কোনো পর মানুষ আমাকে এতটা আপনভাব দেবে, যতটা আপনভাব রাহুল এবং তার মা আমাকে দিয়েছিলেন। যে বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে আমাকে কোনোদিন এটা অনুভবই করতে দেওয়া হয়নি যে আমি কোনো বাইরের লোক। রাহুল প্রতিদিন সকালে আমার ঘরের বাইরে এসে জিজ্ঞেস করত, মা জি, আপনি ওষুধ খেয়েছেন তো? আপনার কিছু লাগবে না তো? আর তার মা ও সবসময় আমার খেয়াল রাখতেন। কখনো আমার জন্য নিজের হাতে রান্না করতেন, কখনো আমার মাথায় তেল মাখিয়ে দিতেন, কখনো আমার পাশে বসে গল্প করতেন। আমি অনেক সময় চুপচাপ বসে বসে ভাবতাম যে যেখানে আমার নিজের জন্ম দেওয়া ছেলেরা আমাকে বোঝা মনে করতে শুরু করেছিল, কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি। সে কাঁদতে কাঁদতে বলল, মা জি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি কোনোদিন ভাবিনি যে আপনি এতগুলো বছর ধরে আমাদের জন্য এত সবকিছু সামলে রেখেছেন, আর আপনার নিজের সন্তানরাই আপনার সাথে এত খারাপ ব্যবহার করল। তার কথা শুনে আমার বুক ফেটে আসছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে তুললাম এবং বললাম, বাবা, এখন এই কথাগুলো ভুলে যাও। যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। কিন্তু রাহুলের রাগ শান্ত হচ্ছিল না। সে বলল, মা জি, আপনার ছেলেরা আপনার সাথে খুব অন্যায় করেছে। ওরা আপনাকে একলা ছেড়ে দিল, আপনাকে বোঝা মনে করল, আর আপনার সাথে এমন ব্যবহার করল যেন আপনি কেউ পর। আমি ওদের এর শাস্তি অবশ্যই দেওয়া। আমি সঙ্গে সঙ্গে তাকে থামালাম এবং বললাম, না বাবা, এমনটা করো না। ওরা যেমনই হোক, শেষ পর্যন্ত আমার সন্তান, আমার নিজের রক্ত। মা হয়ে আমি ওদের জেলে দেখতে পারব না। আমার গলা কাঁপছিল, কারণ একজন মায়ের মন শেষ পর্যন্ত মায়েরই হয়, সন্তানরা যতই ভুল করুক না কেন। রাহুল আমার দিকে দুঃখী দৃষ্টিতে তাকাল এবং বলল, আপনি এখনও ওদের কথা ভাবছেন? আর এই লোকগুলো আপনার ব্যাপারে কি কি ভাবছিল? আপনাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসার কথা বলছিল। ওরা মানুষ নামের যোগ্যই নয়। ওদের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। আমি কিছু বলার আগেই রাহুল পুলিশকে ফোন করে দিল। কিছুক্ষণ পর পুলিশ চলে এল এবং রাহুল আমাকে সাথে নিয়ে আমার ছেলেদের বাড়ি পৌঁছাল। যখন আমরা সেখানে পৌঁছালাম, তখন আমার দুই ছেলে এবং ওদের স্ত্রীরা আমাদের দেখে অবাক হয়ে গেল। ওরা বুঝতে পারছিল না যে হঠাৎ কি হচ্ছে। রাহুল রেগে ওদের সামনে গিয়ে দাঁড়াল এবং বলল, এবার বুঝতে পেরেছ তো মায়ের দাম কি হয়? তোমরা নিজের মাকে বোঝা মনে করে নিলে। যিনি তোমাদের জন্ম দিলেন, লালন পালন করলেন, ওনাকেই ঘর থেকে বের করে দিলে। আমার ছেলেরা ঘাবড়ে গেল। ওরা বলল, আপনি এই সব কি বলছেন? রাহুল রেগে বলল, তোমরা তোমাদের মায়ের সাথে যা করেছ তার হিসাব নিচ্ছি। ইন্সপেক্টর সাহেব, ওদের গ্রেপ্তার করুন। যে লোক নিজের মায়ের সাথে এমন করতে পারে, তারা যে কারো সাথে যা কিছু করতে পারে। পুলিশ যখন ওদের ধরতে শুরু করল, তখন ওদের স্ত্রীরা কাঁদতে লাগল। কিন্তু রাহুলের রাগ কমছিল না। আমি এই সবকিছু দেখে ভেতর থেকে ভেঙে পড়ছিলাম, কারণ ওরা যতই ভুল করুক না কেন, শেষ পর্যন্ত আমারই সন্তান ছিল। আমি বারবার রাহুলকে বলছিলাম, বাবা, ছেড়ে দাও ওদের। কিন্তু সে আমার একটি কথাও শুনল না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ দুজনকে নিজের সাথে নিয়ে চলে গেল। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। আমার মনে কষ্টও ছিল, আর এক স্বস্তিও ছিল যে হয়তো এবার ওরা নিজেদের ভুল বুঝতে পারবে। তবে ফিরে আসার সময় রাহুল আস্তে করে বলল, মা জি, আজ থেকে আপনি আমার মা। আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন। এখন আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। এ কথা শুনতেই আমার চোখ থেকে জল বইতে লাগল,
কারণ জীবনে প্রথমবার কেউ আমাকে এইভাবে আপন করে নিয়েছিল, কোনো স্বার্থ ছাড়া, কোনো লোভ ছাড়া। সেই মুহূর্তে আমার মনে হল যেন ওপরওয়ালা আমার সমস্ত দুঃখের পর অবশেষে আমাকে আমার পরিবার ফিরিয়ে দিয়েছেন। রাহুল আমাকে নিজের সাথে তার বাড়িতে নিয়ে এসেছিল এবং সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি যে কোনো পর মানুষ আমাকে এতটা আপনভাব দেবে, যতটা আপনভাব রাহুল এবং তার মা আমাকে দিয়েছিলেন। যে বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে আমাকে কোনোদিন এটা অনুভবই করতে দেওয়া হয়নি যে আমি কোনো বাইরের লোক। রাহুল প্রতিদিন সকালে আমার ঘরের বাইরে এসে জিজ্ঞেস করত, মা জি, আপনি ওষুধ খেয়েছেন তো? আপনার কিছু লাগবে না তো? আর তার মা সবসময় আমার খেয়াল রাখতেন। কখনো আমার জন্য নিজের হাতে রান্না করতেন, কখনো আমার মাথায় তেল মাখিয়ে দিতেন, কখনো আমার পাশে বসে গল্প করতেন। আমি অনেক সময় চুপচাপ বসে বসে ভাবতাম যে যেখানে আমার নিজের জন্ম দেওয়া ছেলেরা আমাকে বোঝা মনে করতে শুরু করেছিল, কোনো অংশ বা শব্দ বাদ দেওয়া হয়নি, সেখানে এই মানুষগুলো আমাকে নিজের মায়ের মতো সম্মান আর ভালোবাসা দিচ্ছিল। আমার বুকটা বারবার কান্নায় ভরে উঠত। আমি বাইরে থেকে যতই শান্ত থাকি না কেন, কিন্তু ভেতরে ভেতরে আমি আমার ছেলেদের খুব মিস করতাম। আমি ভাবতাম যে জেলে ওরা কিভাবে থাকছে, ওদের কি নিজেদের ভুলের অনুশোচনা হয়েছে নাকি হয়নি। অনেক সময় রাতে ওদের ছোটবেলার কথা মনে পড়ত, কিভাবে ওরা যখন ছোট ছিল তখন আমার কোলে ঘুমাত, কিভাবে আমার পেছন পেছন ঘুরে বেড়াত আর আমাকে মা মা বলে ডাকত। সেই সব স্মৃতির কথা ভেবেই আমার চোখ দুটো জলে ভরে যেত। একদিন আমি উঠানে বসেছিলাম। রাহুল আমার পাশে এসে বসল। সে দেখল যে আমি কোথাও হারিয়ে গেছি, তখন সে আস্তে করে জিজ্ঞেস করল, মা জি, কী ব্যাপার? আপনাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। আমি প্রথমে তো কিছু বললাম না, কিন্তু তারপর আমার বুকটা কান্নায় ভরে উঠল এবং আমি তাকে বললাম, বাবা, এবার ব্যাস অনেক দিন হয়ে গেছে, তুমি গিয়ে আমার ছেলেদের খালাস করে নিয়ে এসো। আমার কথা শুনে রাহুল কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে আমার দিকে অবাক হয়ে তাকাল এবং বলল, সত্যিই মাজি, আপনার মনটা কত বড়। আপনি এখনও আপনার সেই ছেলেদের কথা ভাবছেন যারা আপনার সাথে এত খারাপ ব্যবহার করল। আমি একটা হালকা হাসির সাথে বললাম, হ্যাঁ বাবা, যেমনই হোক শেষ পর্যন্ত আমারই তো রক্ত। মা নিজের সন্তানদের ওপর কতদিন আর রেগে থাকতে পারে? আমার শুধু এই শান্তিটুকুই চাই যে ওরা যেন ভালো থাকে। রাহুল আমার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ল। সে আমার হাতটা ধরে নিল এবং বলল, মা জি, হয়তো দুনিয়াতে মায়ের মতো মন কারও হয় না। ঠিক আছে, যদি এটাই আপনার আনন্দ হয় তবে আমি এখনই গিয়ে ওদের খালাস করে নিয়ে আসছি। তার কথা শুনে আমার মনে কিছুটা শান্তি মিলল। সেই দিনই রাহুল পুলিশ স্টেশনে গেল এবং সমস্ত নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা পূরণ করে আমার দুই ছেলেকে জেল থেকে খালাস করে বাড়ি নিয়ে এল। যখন ওরা দুজনে ঘরের ভেতরে এল তখন ওদের মুখ পুরোপুরি নিচু হয়েছিল। ওদের চোখে লজ্জা আর অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। যেমনই ওরা আমাকে দেখল, দুজনে ছুটে এসে আমার পায়ে পড়ে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগল। ওরা বারবার বলছিল, মা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমাদের তোমার সাথে এমনটা করা উচিত হয়নি। আমরা তোমার কোনো মূল্যই বুঝিনি। আমাদের মনে হয়েছিল আমরা ঠিক করছি, কিন্তু আমরা খুব ভুল ছিলাম। ওদের গলার আওয়াজ শুনে আমার বুকটা কেঁপে উঠল, কারণ আমি প্রথমবার আমার ছেলেদের এইভাবে ভেঙে পড়তে দেখছিলাম। ওরা কাঁদতে কাঁদতে বলছিল, মা, আমরা আমাদের স্ত্রীদের প্ররোচনায় পা দিয়ে ফেলেছিলাম। আমরা বুঝতেই পারিনি যে আমরা কি করছি। আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাদের ক্ষমা করে দাও মা, এবার থেকে এমনটা আর কোনোদিন হবে না। নান চুপচাপ ওদের কথা শুনছিলাম। আমার চোখ থেকেও জল বইছিল। তখনই ওদের স্ত্রীরাও সামনে এগিয়ে এল। ওদের মুখেও লজ্জা পরিষ্কার দেখা যাচ্ছিল। ওরা আমার সামনে হাত জোড় করল এবং কাঁদতে কাঁদতে বলল, মা জি, আমাদের ক্ষমা করে দিন। আমরা খুব বড় ভুল করে ফেলেছি। আমরা আপনাকে কোনোদিন বুঝতেই পারিনি। আমরা শুধু ছোটখাটো বিষয়ে জড়িয়ে রইলাম আর আপনার মন ভাঙতে থাকলাম। কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ওদের কথা শুনে আমার ভেতরের রাগ যেন কর্পূরের মতো উড়ে গেল। আমি ভাবলাম, আজ যদি আমি ওদের ক্ষমা না করি তবে হয়তো এই পরিবার কোনোদিনও আর এক হতে পারবে না। আমি ধীরে ধীরে উঠলাম এবং আমি আমার দুই ছেলেকে টেনে তুলে বুকের সাথে জড়িয়ে ধরলাম। ওরা দুজনে ছোট বাচ্চাদের মতো আমার বুকের সাথে লেপ্টে কাঁদতে লাগল। আমি নিজেকে আটকে রাখতে পারলাম না এবং খুব কাঁদলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন এতগুলো বছরের জমে থাকা কষ্ট অশ্রু হয়ে বাইরে বেরিয়ে আসছে। তারপর আমি ওদের স্ত্রীদেরও নিজের কাছে ডাকলাম এবং বললাম, যা হয়ে গেছে তা ভুলে যাও। যদি সত্যিই নিজেদের ভুল বুঝতে পেরে থাকো তবে ব্যাস,
ভবিষ্যতে আর কোনোদিন কোনো মায়ের মন করো না।